বাংলাদেশের রাজধানী ঢাকার বারিধারায় কূটনৈতিক এলাকায় পাকিস্তানের হাইকমিশনারের বাড়িতে এমন এক রহস্যময় আগুন লেগেছে যে তারপর থেকে পত্রপত্রিকাগুলোতে গত কয়েকদিন ধরে একের পর এক নানা রকম খবর বের হচ্ছে। মানে একদিকে যেমন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং তার স্ত্রী নায়েমা হায়দার এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তেমনি প্রশ্ন উঠেছে যে বৃহস্পতিবার ভোররাতে ওই আগুন লাগার পর বহু ঘন্টা পর, মানে সেই বৃহস্পতিবার গভীর রাতে এসে কেন এমন একটা খবর জানা গেল যে বাংলাদেশের সুরক্ষিত কূটনৈতিক পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেতে পেরেছে পাকিস্তান হাইকমিশনারের বাসায়। শুধু রহস্য সেটা নিয়েই নয়, পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার এবং তার স্ত্রী নাইমা হায়দার এখন কেমন আছেন? কোনোদিন পত্রিকায় উঠছে তারা এখনো গুলশানের ইউনাইটেড হাসপাতাল, যে হাসপাতালটি এখন কন্টিনেন্টাল নামে পরিচিত, সেই কন্টিনেন্টাল হাসপাতালে তারা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন, কারণ তাদের শ্বাসযন্ত্রে নানা রকম সমস্যা দেখা দিয়েছে। আবার কোনোদিন পত্রিকায় আসছে তারা স্থিতিশীল অবস্থায় আছেন, তাদেরকে এরই মধ্যে হাসপাতালের ক্যাবিনে নিয়ে আসা হয়েছে। নাইমা হায়দার এবং ইমরান হায়দারের শারীরিক পরিস্থিতি কি, কিভাবে পাকিস্তান হাইকমিশনারের সুরক্ষিত বাসভবনে শর্ট সার্কিট থেকে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারল যে এই অগ্নিকাণ্ডে আহত হয়ে অসুস্থ হয়ে পড়ে আইসিইউতে চিকিৎসা নিতে হচ্ছে পাকিস্তানের হাইকমিশনার এবং তার স্ত্রীকে, সে বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখন পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি। তবে বাংলাদেশের সরকারের একেবারে শীর্ষ পর্যায়ের নির্দেশে ঘটনার তদন্ত চলছে, সে খবরও পত্রিকায় প্রকাশিত হয়েছে। এখন এই আগুন আসলে লাগলো কেন, লাগার পর এত ঘন্টা পরে সে খবর প্রকাশিত হলো কেন, এবং আসলে পাকিস্তান হাইকমিশনার আর তার স্ত্রীর শারীরিক অবস্থা কি, কেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা পর্যন্ত এখনো তাদের সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ পর্যন্ত করতে যান নাই, কিন্তু পাকিস্তান হাইকমিশনার এবং পাকিস্তানের হাইকমিশনারের স্ত্রী নাইমা হায়দারের সঙ্গে দেখা করতে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গিয়ে উপস্থিত হচ্ছেন। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার যেমন হাসপাতালে গিয়ে পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তেমনি জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনিও এই কন্টিনেন্টাল হাসপাতালে গিয়ে পাকিস্তান হাইকমিশনারের আশু আরোগ্য কামনা করেছেন এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ শুধুই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি কেন করছে, কেন বিএনপি, ক্ষমতাসীন দল বিএনপি যেমন তাদের কোনো নেতৃবৃন্দকে পাকিস্তান হাইকমিশনারকে দেখতে পাঠায়নি, তেমনি সরকারের কোনো ব্যক্তিও যে যায়নি, কিন্তু আবার ওই ঘটনাকে রহস্যপূর্ণ ধরে সে ঘটনার তদন্ত চলছে, সেগুলো ভীষণভাবে আগ্রহোদ্দীপক বটে। আর এমন একটা সময়ে পাকিস্তান হাইকমিশনারের বাড়িতে এ ঘটনা ঘটল যখন দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় সরাসরি অভিযোগ করে বলেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মিলনায়তন ভর্তি সাংবাদিকের সামনে যে বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে অবাধে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশকে একটা দ্বিতীয় পাকিস্তান বানানোর চেষ্টা চলছে। আর সেই মন্তব্যের বিষয়ে যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে ভারতের সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিলেন যে শেখ হাসিনা পুত্র তো বলছেন বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান বানানোর চেষ্টা চলছে আর আইএসআই ভীষণ সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশে, তখন রণধীর জয়সওয়াল মোটেও বলেন নাই যে সজীব ওয়াজেদ জয় যা বলেছেন এরকম কোনো তথ্য তাদের কাছে নাই, বা সজীব ওয়াজেদ জয় যা বলেছেন ভারত তা সমর্থন করে না, বরং রণধীর জয়সওয়াল বলেছেন ভারত প্রতিবেশী দেশ এবং পুরো অঞ্চলে গভীরভাবে সকল ঘটনা প্রবাহের দিকে নজর রাখে এবং তাদের নিরাপত্তার দৃষ্টিভঙ্গি থেকে, প্রতিরক্ষার দৃষ্টিভঙ্গি থেকে প্রতিটি ঘটনা বিবেচনা করে যখন যেখানে যেমন প্রয়োজন তেমন পদক্ষেপ নেয়।
এমন অবস্থায় বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার দায়িত্ব নিয়েছিলেন 2025 সালের আগস্ট মাসে। ইমরান হায়দারের বাড়িতে এই আগুন লাগার ঘটনাটি রহস্যময়। তা নিয়ে কি কি রহস্য আছে এবং কি কি রহস্য আলোচিত হচ্ছে তা নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন ওই হাইকমিশনারের অগ্নিকাণ্ডে পড়া বাড়িতে গিয়ে সেই বাড়ির দারোয়ানদের সঙ্গে কথা বলে এবং হাসপাতাল পর্যন্ত গিয়ে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসে একটা প্রতিবেদন ছেপেছে মানবজমিন পত্রিকা। মানবজমিন পত্রিকা লিখছে, আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও ধোঁয়ায় অসুস্থ হয়ে বর্তমানে গুলশানের বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান। সেখানে তারা বলছে, বৃহস্পতিবার ভোররাত 4:30টার দিকে গুলশান নর্থ এভিনিউয়ের 71 নম্বর রোডে অবস্থিত বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দূতাবাসের পক্ষ থেকে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। বারিধারা ফায়ার স্টেশনের দুটো ইউনিট তখন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এখানে দেখবেন মানবজমিন পত্রিকাতেই ফায়ার সার্ভিস টিমেরই দুজন দুরকম কথা বলছেন। বারিধারা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সজীব বলেছেন মানবজমিনকে, আমরা তো প্রথমে গিয়ে অবাক হয়েছি, এতটুকু আগুনে এত ধোঁয়া কিভাবে তৈরি হলো। তিনি বলেন, মূলত হাইকমিশনার যেই রুমে ঘুমান সেই রুমের পাশের রুমে আগুন লাগে। পাশাপাশি দুটো রুম, একটা বেডরুম আর একটা বসার বা ড্রয়িং রুম হবে হয়তো, সেখানে বড় টিভি ছিল, এসি ছিল, অন্যান্য আসবাবপত্রও ছিল। আগুনটা ওই বসার রুমেই লাগে। ভাবেন, আগুন গিয়ে পৌঁছে গেছে আরেকটি দেশের রাষ্ট্রদূতের একেবারে বেডরুম লাগোয়া ঘরে, অথচ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এখন পর্যন্ত এই খবরটি খোলাসা করে জানানো হয় নাই। ওই রুমের ফায়ার ফাইটার সজীব মানবজমিনকে বলেন, ওই রুমের জানালা ছিল কিন্তু আমরা গিয়ে তা বন্ধ পাই। এমন একটা পরিস্থিতি ছিল রুমের ভেতর যে আমরা নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমাদের বিশেষ গ্যাস ব্যবহারের পরে একটু শ্বাস নিতে পারি, তারপর আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। তিনি বলেন, আগুন বেশি বড় ছিল না, বালতি মগের পানি দিয়েই নেভানো যায়, কিন্তু রুমের ভেতরে ধোঁয়া ছিল অনেক। পরে আমাদের মেশিন দিয়ে সব ধোঁয়া বের করে দেই, জানালা খুলে ভেন্টিলেশনের ব্যবস্থা করি। তিনি বলেন, যখন আগুন লাগে তখন বাসার ভেতরে হাইকমিশনার ও তার স্ত্রী দুজনেই ছিলেন। তাদের কোনো সন্তান বা ছেলে মেয়েকে আমরা দেখিনি। মানে অতটুকু একটা আগুন, যে আগুনে বালতি আর মগের পানি দিয়ে যে আগুন নেভানো গেল, সে আগুন থেকে এত বড় ধোঁয়া হলো কি করে, সেটা কিন্তু ফায়ার ফাইটার সজীব প্রশ্ন তুলেছেন। এবং প্রশ্ন হচ্ছে, আগুনের সূত্র কি, উৎস কি, সেটা কিন্তু বের করতে পারে নাই বলেই দমকল বাহিনীর কর্মীরা, আগুন নিয়ন্ত্রণকারী ফায়ার ফাইটাররা সাধারণভাবে যেটা বলে দেন বাংলাদেশে, যে নিশ্চয়ই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এরকম আগুনের সূত্রপাত হয়েছিল। এখানেও সেটাই বলার চেষ্টা করা হচ্ছে। এই প্রতিবেদনের শেষ দিকে দেখবেন, পাকিস্তান হাইকমিশনে লাগা আগুন বিষয়ে বাংলাদেশ ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের বারিধারা ইউনিটের দায়িত্বে থাকা মনিরুল ইসলাম মানবজমিনকে বলেন, সেখানে যাওয়ার পরে আমরা দেখেছি আগুন তেমন একটা বড় না, আমাদের কোনো ইকুইপমেন্টও ব্যবহার করতে হয়নি, ধোঁয়া বের করে দিয়েই আমরা চলে আসি। প্রাথমিকভাবে যাচাই বাছাই করে আমরা যতটুকু বুঝেছি, বাসার টিভি থেকে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সৃষ্টি হতে পারে, সব কিছু স্বাভাবিক ছিল। কেরোসিন, পেট্রোল এ ধরনের কিচ্ছু সেখানে ছিল না। আমরা যখন চলে আসি তখনও পাকিস্তান হাইকমিশনার এবং পাকিস্তানি হাইকমিশনারের স্ত্রী সুস্থই ছিলেন। পরে হয়তো ধোঁয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন। মানে ফায়ার ফাইটাররা ধোঁয়া বের করে দিলেন, ভেন্টিলেশনের ব্যবস্থা করে এলেন, তখনও হাইকমিশনার এবং তার স্ত্রী সুস্থ, কিন্তু এরপর থেকে তারা হাসপাতালে আছেন। আর হাসপাতালে গিয়ে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সঙ্গে সাক্ষাৎ করছেন বটে। মানবজমিন পত্রিকা লিখছে যে, অনেকেই বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা কোনো সাধারণ ঘটনা নয়, শুধু দূতাবাস নয়, পুরো কূটনৈতিক পাড়ায় এত নিরাপত্তা ব্যবস্থা, সেখানে আগুন লাগে কি করে। কেউ আবার লিখছেন, কোনো নারী ঘটিত কাণ্ড জেনে ফেলায় স্ত্রী নিজের গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেন, সে থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এর আগে, এই ইমরান হায়দারের আগে পাকিস্তানের হাইকমিশনার ছিলেন সৈয়দ মারুফ। 2024 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এই সৈয়দ মারুফই ইউনূস সরকারের সঙ্গে
অত্যন্ত সক্রিয়ভাবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কটা দীর্ঘ সময় পরে ভীষণভাবে ভালো হয়ে উঠল, সেই বিষয়ে পুরোপুরি একটা বিরাট সক্রিয় ভূমিকা রাখছিলেন পাকিস্তানের আগের হাই কমিশনার সৈয়দ মারুফ। সেই সৈয়দ মারুফ হঠাৎ করে মে মাসে বাংলাদেশ ব্যাংকের এক নারী কর্মকর্তা এবং আরেক বন্ধু নিয়ে কক্সেস বাজারে হোটেল সি পার্লে ছুটি কাটাতে চলে গেছেন। এ খবর বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু না জানিয়েই দীর্ঘমেয়াদী ছুটিতে পাঠিয়ে দেওয়া হয় সৈয়দ মারুফকে, এবং সেই পাকিস্তানি হাই কমিশনার বাংলাদেশে আর ফিরে আসেন না। এরপর 2025-এর আগস্টে সস্ত্রীক এসে বাংলাদেশে দায়িত্ব নেন পাকিস্তানের নতুন হাই কমিশনার হিসেবে এই ইমরান হায়দার। এখন সেই বাড়িতেও নারী ঘটিত কাণ্ড জেনে ফেলায় স্ত্রী গায়ে আগুন লাগিয়েছেন কিনা, এটাও একটা আলোচ্য বিষয় বলে লিখছে মানবজমিন পত্রিকা। এখন মানবজমিন প্রশ্ন করছে, তাহলে কি এই আগুনের পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? তখন তারা বলছে যে সরেজমিনে পাকিস্তান হাই কমিশনে গিয়ে তারা দেখেছেন দূতাবাসটির চারপাশেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। দূতাবাসে ঢোকার পকেট গেটে দায়িত্বরত উর্দুভাষী পাকিস্তানের নিরাপত্তা কর্মীরা মানবজমিনকে বলেছেন হাই কমিশনার এবং তার স্ত্রী দুজনেই ভালো আছেন, তারা এখনো বাসায় ফেরেননি, তারা দুজনেই হাসপাতালে ভর্তি। তবে আগুন কিভাবে লেগেছে সে সম্পর্কে কিছু বলতে নারাজ তারা। উর্দু ভাষায় এই উর্দুভাষী নিরাপত্তা কর্মীরা বলেন, আমরা গেইটে দায়িত্ব পালন করছিলাম, ভেতরে কি হয়েছে সে সম্পর্কে আমরা জানি না, এতটুকু বলতে পারবো তারা দুজনেই ভালো আছেন। তবে ওই উর্দুভাষী নিরাপত্তা রক্ষীরা কেউ মানবজমিনকে তাদের নামও বলতে রাজি হন নাই। এরপর মানবজমিন পত্রিকা কন্টিনেন্টাল হাসপাতালে, যেখানে ইমরান হায়দার আর নাইমা হায়দার আছেন এবং যাদেরকে দেখতে জামায়াতের নেতারা, এনসিপির নেতারা গেছেন, সেই হাসপাতালে গিয়ে উপস্থিত হন এবং সেখানে গিয়ে তারা জানতে পারেন বর্তমানে তাদের দুজনকেই হাসপাতালটির দ্বিতীয় তলার আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং আইসিইউর সামনে গেলে দেখা যায় সেখানে ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরানের চিকিৎসার তত্ত্বাবধানে নিয়োজিত রয়েছেন পাকিস্তানি দূতাবাসের নিজস্ব কর্তা ব্যক্তিরা। তারা সব খবরাখবর নিচ্ছেন, নিজেদের নাম প্রকাশে না রাজি হলেও উর্দুভাষী ওই পাকিস্তানি দূতাবাসের কর্তা ব্যক্তিরা বলেন যে ইমরান হায়দার, নাইমা ইমরানের শারীরিক কোনো সমস্যা নেই, আইসিইউতে তাদের অবজারভেশনে রাখা হয়েছে, একই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হচ্ছে। হাই কমিশনারের বাসভবনের এই ঘটনা শুধুই অগ্নিকাণ্ড নাকি নাশকতা তা নিয়ে প্রশ্ন উঠছে, এবং সে প্রশ্ন তুলে যুগান্তর লিখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে ইতোমধ্যে বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছেন, তবে এটা পরিকল্পিত কোনো ঘটনা কিনা তা যাচাইয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ তা পর্যালোচনা করা হচ্ছে। ওদিকে ওই এলাকা ঘিরে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে সংস্থাগুলো, সে কথাও লিখছে যুগান্তর এবং জানাচ্ছে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশেই আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছি। কি ঘটে থাকতে পারে পাকিস্তানের হাই কমিশনারের বাসভবনে, যেখানে সরকার সহমর্মিতা, সমবেদনা না জানিয়ে বা তাদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে